আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বায়বী বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, দশম শ্রেণী নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন একটি অধ্যায় রয়েছে। আজকে আমি তোমাদের সামনে এটি নিয়েই আলোচনা করব। অবশ্যই আমাদের জানতে হবে যে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন অষ্টম অধ্যায় যেটা রয়েছে, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশের সাধারণত প্রথমে আমাদের জানতে হবে গণতন্ত্র কি। গণতন্ত্র বলতে গণতন্ত্র তোমাদের আগেই বলে নেই যে গণতন্ত্র হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সর্বাধিক গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা বর্তমান বিরাজ করছে। তুমি যদি উন্নত বিশ্বের দিকে তাকাও, প্রায় প্রত্যেকটা দেশে এখন গণতান্ত্রিকভাবে শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। তো সাধারণভাবে গণতন্ত্র বলতে আমরা বুঝি যে সাধারণত যে শাসন কার্যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে বা জনগণ তাদের নিজস্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রতিনিধি নির্বাচন করতে পারে, সাধারণত তাকে আমরা গণতন্ত্র শাসন ব্যবস্থা বলতে পারি। দেখো, বিভিন্ন প্রখ্যাত মনীষীরা গণতন্ত্র নিয়ে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে তুমি প্রখ্যাত আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দিকে তাকাও, তিনি দেখো গণতন্ত্রকে সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। দেখো কি বলছেন তিনি, গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণ দ্বারা নির্বাচিত শাসন ব্যবস্থা। তারপরে তোমার অধ্যাপক গেটেল বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাকে সাধারণত গণতন্ত্র বলা হয়ে থাকে। গণতন্ত্রের সংজ্ঞা তোমরা আরো অনেক গণতন্ত্রের সংজ্ঞা পাবা, অবশ্যই এগুলোকে মুখস্থ করে নিতে হবে। দেখো, গণতন্ত্রের সংজ্ঞা আমরা জানলাম, তারপরে গণতন্ত্রের প্রকারভেদ আমরা জানবো অবশ্যই যে গণতন্ত্র আসলে কয় প্রকার, কিভাবে পরিচালিত হয়ে থাকে। দেখো, গণতন্ত্রের প্রকারভেদে সাধারণত আমরা দুইটি প্রকার খুঁজে পাই বা দুইটি পদ্ধতিতে গণতন্ত্র পরিচালিত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে, খেয়াল করবে তোমরা সবাই, প্রকারভেদ। গণতন্ত্রের প্রকারভেদ এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র। দেখো আমি লিখছি এখানে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র। দেখো, দুই নম্বর গণতন্ত্র হচ্ছে যে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। দেখো, এখানে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র বলতে কি বোঝায় বা কাকে বলে? প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি প্রত্যক্ষ বা সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারে। তুমি যদি গ্রিসের দিকে তাকাও, উন্নত প্রাচীন গ্রিসের দিকে তাকাও, সেখানকার নগর রাষ্ট্রগুলোতে এখনো প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র বিদ্যমান বা বিরাজমান রয়েছে। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মধ্যে যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, দেখো, যেমন সরাসরি আইন প্রণয়ন। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রে আইন প্রণয়নের কাজে সরাসরি জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। এখন আমি এখানে লিখে নিচ্ছি যে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মধ্যে জনগণ সাধারণত যে কাজগুলো করতে পারে, দেখো, আইন প্রণয়ন,
প্রণয়ন। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের আইন প্রণয়নের যে কাজটি রয়েছে সেটি সরকার নয়, সাধারণত জনগণ, সর্বাধিক জনগণ মিলে তাদের এই আইন প্রণয়নটা করে থাকে। এটা হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মধ্যে। প্রত্যক্ষ গণতন্ত্র যেখানে বিরাজমান রয়েছে সেখানে আইন প্রণয়ন সাধারণত সর্বাধিক জনসংখ্যা দ্বারা পরিচালিত হয়ে থাকে। তারপরে তাদের দেখো সিদ্ধান্ত গ্রহণ। প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে আরো একটি যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেয়, যেমন সিদ্ধান্ত গ্রহণ। প্রত্যক্ষ গণতন্ত্রের অন্যতম উল্লেখযোগ্য আরেকটি কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। যেমন পরোক্ষ গণতন্ত্রে তোমার সাধারণত একটি সরকার বা প্রতিনিধিরা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, কিন্তু তোমার প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের দিকে তাকালে আমরা দেখতে পারি যে সিদ্ধান্ত গ্রহণ সাধারণত জনগণই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একটা দেশের। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রে স্বতঃস্ফূর্তভাবে বা সরাসরিভাবে সাধারণ জনগণ বা সর্বাধিক মানুষ বা জনগণ অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে করতে পারে। কিন্তু পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্ব গণতন্ত্রের দিকে যদি তাকাই, দেখো এই প্রত্যক্ষ গণতন্ত্রের আরো বিভিন্ন কাজ, যেমন আমি লিখলাম এখানে আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে তোমার দেখো আরো অনেক কাজ রয়েছে, কর ধার্য করা, বিচার কার্য পরিচালনা, দেখো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে আরেকটা কাজ আমি লিখতে পারি যে কর ধার্যকরণ। কর ধার্য সাধারণত পরোক্ষ গণতন্ত্রের দিকে যদি তাকাও, এখানে তোমার প্রতিনিধিরা সাধারণত পরোক্ষভাবে আমরা যে ভোটের মাধ্যমে, সার্বজনীন ভোটের মাধ্যমে প্রতিনিধি তৈরি করি, সাধারণত তারা তোমার কর ধার্য করে থাকে। কিন্তু প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের দিকে তাকালে কর ধার্যের ব্যাপারটা সাধারণত জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা নিজেরাই কর ধার্য করে থাকে। তাহলে আমরা দেখতে পারি যে গণতন্ত্রের মধ্যে যে প্রকারভেদ রয়েছে তার মধ্যে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মধ্যে সাধারণত জনগণের অংশগ্রহণমূলক কাজটা সবচেয়ে বেশি থাকে। তারপরে আরেকটা কাজ দেখো, বিচার সংক্রান্ত কাজ। বিচার কার্য, সহজ ভাষায় আমি যেটা লিখলাম যে প্রত্যক্ষ গণতন্ত্রের বা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের অন্যতম আরো একটি উল্লেখযোগ্য কাজ তোমরা দেখতে পাবে যে বিচার কার্য। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের বিচার কার্যটা সাধারণত সরাসরি স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণের মাধ্যমে সম্পাদন করে থাকে। এগুলা কিন্তু তুমি দেখো আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা, এটা সরাসরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে তুমি প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের দ্বারা শাসন কার্য ব্যবস্থা থাকে, সেখানে তুমি সাধারণত অংশগ্রহণ করা যাবে। এগুলো তুমি দেখতে পাবে যে বিভিন্ন দেশে এখনো এই ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তারপরে দেখো আরো অনেক কাজ আছে যারা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মাধ্যমে সম্পাদন করে থাকে সাধারণত জনগণ। আমি এখানে 4টি লিখলাম, তোমরা অবশ্যই এগুলো টুকে নেবে, খাতায় লিখে নেবে। তারপর দেখো আমি আবার আলোচনা করতেছি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে আসলে কি বোঝো বা কি? পরোক্ষ বা প্রতিনিধিত্ব গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা হয়। যেমন তুমি আমাদের বাংলাদেশের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা কিন্তু পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা রয়েছে বা সরকার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আমরা সরাসরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি না, পরোক্ষ প্রতিনিধির মাধ্যমে সাধারণত শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অবশ্যই বুঝলে তোমরা আসলে এটা কি, যে সাধারণত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে সাধারণত তাকে আমরা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে থাকি। তাহলে এখানে আমরা জানলাম যে গণতন্ত্র কি বা গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের সংজ্ঞা আমি বললাম, গণতন্ত্রের প্রকারভেদ, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের মধ্যে যে কাজগুলো সরাসরি অংশগ্রহণ করা যায় জনগণের, সেগুলো আমি লিখে নিলাম। তারপরে দেখো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটাতে সাধারণত প্রতিনিধিরা অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, আইন প্রণয়ন, কর ধার্য, বিচার কার্য পরিচালনা, এগুলো সাধারণত প্রতিনিধিরা করে থাকে। এটা সাধারণত জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের কোনো সুযোগ থাকে না।
তাহলে সেদিক থেকে বিবেচনা করলে আমরা দেখতে পাবো যে পরোক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র যেখানে বিদ্যমান সেখানে শাসন ব্যবস্থা সাধারণত সরকারের সাধারণত কেন্দ্রের পাশাপাশি জনসাধারণ প্রত্যক্ষভাবে সরাসরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। কিন্তু পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমরা জাস্ট সার্বজনীনভাবে আমাদের নিজস্ব ব্যক্তিগত ভোট দিয়ে একজন প্রতিনিধি তৈরি করে পার্লামেন্টে পাঠাই বা সংসদে পাঠাই, সেই সংসদ থেকে তারা প্রতিনিধিরা যে কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা সাধারণত সেই কমান্ড মেনে চলতে থাকি। যেমন আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা, এগুলা কাজ কিন্তু পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে তুমি সরাসরি অংশগ্রহণ করতে পারবা না বা জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না। এটা প্রত্যক্ষ গণতন্ত্রে সম্ভব হলেও পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এটা সম্ভব না, এটা সাধারণত প্রতিনিধিরাই করে থাকে। দেখো গণতন্ত্রে কতগুলো দোষ বা গুণ রয়েছে, তার মধ্যে আমি আজকে তোমাদের সামনে কিছু আলোচনা করছি। দেখো এগুলো আমি অবশ্যই মুছে দিলাম। গণতন্ত্রের কতগুলো গুণের মধ্যে দেখো আমি এখানে কয়েকটা লিখছি। এক নম্বরে দেখো আইনের অনুশাসন। তোমরা দেখো গণতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটি গুণ হচ্ছে আইনের অনুশাসন। অবশ্যই গণতান্ত্রিক একটি দেশ বা গণতান্ত্রিক যে কোনো দেশ তাদের আইনের অনুশাসন মেনে চলতে থাকে। গণতান্ত্রিকভাবে কেন্দ্র হতে যে সাধারণত আইন প্রণয়ন করা হয় বা যেভাবে শাসন করার কার্য পরিচালনা করা হয়ে থাকে, গণতান্ত্রিক দেশে আইনের অনুশাসনটা অবশ্যই সর্বসাধারণ বা জনগণ মেনে চলে অবশ্যই। তারপর দেখো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা গণতান্ত্রিক গুণের মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক দেশে একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা রয়েছে। অবশ্যই যে গণতান্ত্রিক দেশের যদিও আমরা পরোক্ষ গণতন্ত্র হই বা প্রত্যক্ষ গণতন্ত্র হই, সেখানে দায়িত্বশীল শাসন ব্যবস্থাটা বিরাজমান বা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা তুমি বিশ্বের সমগ্র দেশে তুমি তাকালে গণতান্ত্রিক দেশগুলো তাকালে অবশ্যই দেখতে পারবে যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা ব্যাপকভাবে প্রয়োগ করে থাকে। দেখো জনগণের প্রত্যক্ষ ভোট প্রদান। জনগণের প্রত্যক্ষ ভোট প্রদান গণতান্ত্রিক গুণের মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোট প্রদান। গণতান্ত্রিক দেশে আমরা সরাসরিভাবে নিজস্ব ভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারি, এটা গণতন্ত্রের অন্যতম একটি গুণ। তার মধ্যে আরেকটি রয়েছে তোমার জনগণের প্রতি আস্থা, এটা গণতন্ত্রের অন্যতম একটি গুণ। তারপরে তুমি দেখতে পারো জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ওই যে বললাম প্রত্যক্ষ গণতান্ত্রিক দেশে অবশ্যই জনগণ শাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। সেদিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে গণতন্ত্রের শুধু গুণই না, গণতন্ত্রের অনেক দোষও রয়েছে। তুমি দেখো যে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন প্লেটো, অ্যারিস্টটল, তারা কিন্তু গণতন্ত্রের বিভিন্ন দোষ খুঁজে বের করেছেন। অবশ্যই গণতন্ত্রের গুণের কথা বললাম, দেখো গণতন্ত্রের দোষ। গণতন্ত্রের শুধু যে গণতন্ত্রের উপকারিতা রয়েছে তা কিন্তু না, প্রখ্যাত মনীষীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রের বিভিন্ন দোষ খুঁজে বের করেছেন। তারা গণতন্ত্রকে সাধারণত মূর্খ পদ্ধতি বা অযোগ্য পদ্ধতি হিসাবে বিবেচনা করেছে। তুমি যদি অ্যারিস্টটলের দিকে তাকাও, তিনি অবশ্যই গণতন্ত্রকে অযোগ্য বা অদক্ষ বা মূর্খ শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। সেখানে কথাটা বলার পিছনের কারণ হচ্ছে যে তুমি দেখতে পারো যে সাধারণত গণতান্ত্রিক দেশে অযোগ্য ব্যক্তিরাও শাসন কার্য পরিচালনা বা প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে থাকে। গণতান্ত্রিক দেশে সর্বসাধারণের অধিকার রয়েছে যে তাদের সাধারণত দেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করা, যে কোনো মানুষ গণতান্ত্রিক দেশে অংশগ্রহণ করতে পারে। সেদিকে তুমি বিভিন্ন দেশের দিকে তাকাও, যেমন আমাদের দেশেও তাকাতে পারো। আমাদের দেশের কেন্দ্রের যে শাসকরা রয়েছে তারা আসলে কি কতটুকু বা দক্ষ বা
জ্ঞানী, তোমরা এদিকে তাকালে অবশ্যই দেখতে পারবে। তাই অবশ্যই প্লেটো বা অ্যারিস্টটল যে তোমার গণতন্ত্রের বিভিন্ন দোষগুণ ধরেছে অবশ্যই ঠিক। তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে আজকে আমি যে আলোচনা করলাম, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করলাম, নির্বাচন নিয়ে আলোচনা আজকে করা হলো না, অবশ্যই আগামী ক্লাসে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।